হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো এক্স এবং ওয়াইয়ের কোনো একঘাত সমীকরণকে কী করে সরলরেখার সমীকরণের বিভিন্ন আকারে প্রকাশ করতে হয়। তোমরা মন দিয়ে ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ক্লাসটি খুব ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। তাহলে তোমরা মন দিয়ে বিষয়টি দেখো। রিপ্রেজেন্টেশন অফ দ্য জেনারেল ফর্ম এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 ইন্টু আদার ফর্মস, অর্থাৎ এই যে একটি সরলরেখার সাধারণ আকার যেটা আমরা শিখেছি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই আকারটিকে আমি সরলরেখার অন্য আকারে প্রকাশ করব। অন্য আকার বলতে কি, প্রথমে আমি এই আকারটিকে গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যাব, তারপর আমি এই আকারটিকে ইন্টারসেপ্ট ফর্মে প্রকাশ করব, তারপর আমি এই আকারটিকে নর্মাল ফর্মে প্রকাশ করব। তাহলে প্রথমে আমি এই যে সমীকরণটা, এই সমীকরণকে গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম অর্থাৎ প্রবণতা ছেদিতাংশ আকার, এই আকারে এটাকে প্রকাশ করব। তোমরা প্রত্যেকেই জানো একটি সরলরেখার প্রবণতা ছেদিতাংশ আকার বলতে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সিকে বোঝানো হয়। তাহলে এটাকে আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই আকারে এটাকে প্রকাশ করব। কি করে প্রকাশ করব? দেখো, ওয়াইয়ের টার্মটা লেফট সাইডে আছে, তাই এখানেও আমি ওয়াইয়ের টার্মটাকে লেফট সাইডে রেখে বাকি টার্মগুলোকে আমি রাইট সাইডে নিয়ে গেলাম। এক্সটাকে রাইট সাইডে নিয়ে গেলে মাইনাস এক্স এবং সিটাকে রাইট সাইডে নিয়ে গেলে মাইনাস সি। তাহলে এখান থেকে ওয়াইয়ের মান কী হবে? বি দিয়ে ডিভাইড করে দাও। তাহলে মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি, বি দিয়ে উভয় পক্ষে ডিভাইড করে দিলাম। তাহলে তুমি দেখো এই সমীকরণটা এই আকারে প্রকাশ হয়ে গেছে। এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে এমটা কত? এমটা হচ্ছে মাইনাস বি বাই এ বাই বি, আর সিটা কত? সিটা হচ্ছে এখানে মাইনাস সি বাই বি এর সাথে ইকুয়াল। ঠিক আছে, অর্থাৎ এখানে সি যেটা কনস্ট্যান্ট টার্ম, এখানে সি বলতে কনস্ট্যান্ট টার্ম, সেটাকে আমি এখানে যেহেতু সি আছে এখানে তুমি সি না ধরে C1 লিখো। তাহলে C1 ইকুয়াল টু পেলাম মাইনাস সি বাই বি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে সমীকরণ, এই সমীকরণটাকে এই সমীকরণে প্রকাশ করলে তাতে আমার কী সুবিধা হলো? এই সরলরেখাটির প্রবণতা কত? প্রবণতা মানে স্লোপ, অর্থাৎ মাইনাস এ বাই বি, অর্থাৎ মাইনাস এক্সের কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই ওয়াইয়ের কোএফিসিয়েন্ট। অর্থাৎ এই আকার থেকে এই আকার প্রকাশ করার ফলে আমি সরলরেখাটির প্রবণতা কত সেটা কিন্তু বলতে পারছি। তাহলে এই আকারে নিয়ে যাওয়ার সুবিধাটা কি? তাহলে তোমাকে যদি কেউ বলে, ধরো এরকম একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিল 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, এটি একটি সরলরেখার সমীকরণ। এই সরলরেখার প্রবণতা বা স্লোপ কত হবে? তুমি সঙ্গে সঙ্গে কী লিখবে? স্লোপকে তুমি এম দিয়ে লেখো। তাহলে এম ইকুয়াল টু মাইনাস কত আছে? এক্সের কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই ওয়াইয়ের কোএফিসিয়েন্ট। তাহলে এক্সের কোএফিসিয়েন্ট আছে 2 আর ওয়াইয়ের কোএফিসিয়েন্ট আছে 3, তাহলে এর স্লোপ হবে মাইনাস 2/3। তাই তো, এই সমীকরণটাকে আমি এই আকারে প্রকাশ করলে এখান থেকে স্লোপটা নির্ণয় করতে পারবো। তাহলে কোনো একটা সরলরেখা সমীকরণ থেকে তার স্লোপ নির্ণয় করতে গেলে সরলরেখাকে তুমি গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে এসে সেখান থেকে তুমি স্লোপটা বের করতে পারো। অথবা তুমি এটাকে যদি মনে রাখো তাহলে তুমি একবারও বলে দিতে পারবে এই সরলরেখাটির স্লোপ হলো মাইনাস 2/3। যদি বলে এই সরলরেখাটি ওয়াই ইন্টারসেপ্ট বা ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য কত হবে, এখানে সিটাকে বলা হয় ওয়াই ইন্টারসেপ্ট। সি এর মান হচ্ছে মাইনাস, এই যে মাইনাস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ওয়াইয়ের কোএফিসিয়েন্ট। তাহলে এখানে ওয়াই অক্ষের ছেদিতাংশ বা ওয়াই ইন্টারসেপ্ট সেটা ইকুয়াল টু হবে মাইনাস কনস্ট্যান্ট টার্ম এখানে 5 আছে ডিভাইডেড বাই কত আছে? বি, বি মানে হচ্ছে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট, এখানে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট কত আছে? 3। তাহলে ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে এখানে মাইনাস 5/3। যদি ওয়াই ইন্টারসেপ্টের লেন্থ জানতে চাই, লেন্থ কিন্তু কখনো নেগেটিভ হয় না, তখন তুমি 5/3 বলবে। বোঝা গেছে? তাহলে এখানে এই যে সরলরেখার সমীকরণ, এটাকে আমি গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্মে প্রকাশ করতে পারলে এখান থেকে আমি কি করব? স্লোপ এবং ওয়াই ইন্টারসেপ্ট ফর্মটা খুব সহজে নির্ণয় করতে পারি। এইবার আমি এই সরলরেখার সমীকরণকে ইন্টারসেপ্ট ফর্মে সাজাবো। ইন্টারসেপ্ট ফর্মটা কীরকম? ইন্টারসেপ্ট ফর্ম মানে হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটাকে বলে ইন্টারসেপ্ট ফর্ম। তাহলে এই সরলরেখার সমীকরণকে যদি তোমাকে ইন্টারসেপ্ট ফর্মে সাজাতে বলে, তুমি তখন কীভাবে সাজাবে? প্রথমে কনস্ট্যান্ট টার্মটা রাইট সাইডে নিয়ে চলে যাবে। এই ইকুয়েশনে কনস্ট্যান্ট টার্ম সেটা কে? সেটি হলো সি। সিটাকে সবার প্রথমে আমি রাইট সাইডে নিয়ে যাব। এবার তুমি এই ইকুয়েশনটা দিকে খেয়াল করো, এই কনস্ট্যান্ট টার্মটা সবসময় 1 আছে এখানে,
এটা ইকুয়াল টু সবসময় 1 হয়। তাহলে এটাকে 1 তৈরি করতে গেলে বোথ সাইডে মাইনাস সি দিয়ে ডিভাইড করতে হবে। এটার উভয় পক্ষে আমি কি করছি, মাইনাস সি, এই যে মাইনাস সি দিয়ে প্রথম টার্মটিকে ডিভাইড করলাম, মাইনাস সি দিয়ে এটাকে ডিভাইড করছি, মাইনাস সি দিয়ে মাইনাস সিকে ডিভাইড করলে 1 হয়ে যায়। তাহলে এই যে টার্গেট, যেটা রাইট সাইডটাকে 1 তৈরি করা, সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি করব এক্সের কোএফিসিয়েন্ট এখানে দেখো 1 আছে, ঠিক আছে, আর যা থাকবে সেটা এক্সের তলায়, কিন্তু এখানে এক্সের কোএফিসিয়েন্ট আছে এ। তাহলে এই জায়গাটায় 1 তৈরি করতে গেলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, এই এটাকে সি এর তলায় নিয়ে আসতে পারি। তাহলে এটা কি হয়ে গেল, এক্স বাই এ, এই ফর্মে চলে আসবে যে এক্স বাই এ, এটাকে এ ভাবো, প্লাস একই রকমভাবে ওয়াইয়ের কোএফিসিয়েন্টটাও এখানে 1 আছে। তাহলে বিটাকে সরাতে হবে, বিটাকে সরাতে গেলে এটাকে আমি মাইনাস, এই যে এইভাবে লিখতে পারি, ওয়াই বাই মাইনাস সি বাই বি ইকুয়াল টু 1। তাহলে এই যে সমীকরণটা, এটা কিন্তু আমার ইন্টারসেপ্ট ফর্ম, মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই ফর্মে চলে আসলো। এই ফর্মে চলে আসার ফলে আমার কি হলো, তুমি এর ছবিটা এবার তুমি আঁকতে পারবে। এর ছবিটা তুমি কীভাবে আঁকবে, এক্স অ্যাক্সিস এটা, ওয়াই অ্যাক্সিস এটা অরিজিন। এই লাইনটি এক্স অ্যাক্সিসকে মাইনাস সি বাই এ কমা 0 পয়েন্টে কাট করবে। এক্সের তলায় যেটা থাকে, যেমন এই যে লাইনটা, এটা কিন্তু এক্স অক্ষকে এ কমা 0 পয়েন্ট এবং ওয়াই অক্ষকে 0 কমা বি পয়েন্টে কাট করতো। এখন যদি সি আর এ এরা যদি পজিটিভ হয়, এটা পজিটিভ নাও হতে পারে, আমি ধরে নিলাম যদি পজিটিভ হয়, তাহলে মাইনাস সি বাই এটা তখন নেগেটিভ, অর্থাৎ এক্স অ্যাক্সিসকে সে মাইনাস সি বাই এ, নেগেটিভ বলতে এটাকে মাইনাস সি বাই এ ধরছি, আর সি বাই বি এটা যদি পজিটিভ ধরে নিই, তাহলে মাইনাস সি বাই বি মানে নেগেটিভ, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসকেও নেগেটিভ পয়েন্টে কাট করবে, মানে এই পয়েন্টটা। তাহলে এই হবে লাইনটার ইকুয়েশন। এরকম এটা কখন হবে, যদি সি এ বি এরা যদি সব পজিটিভ হয়, এরা পজিটিভ হলে তবে তার সামনে মাইনাস দিলে সেটা নেগেটিভ হয়ে যায়। কিন্তু এরা মধ্যে এই ভ্যালুটা, সি বাই ভ্যালুটা যদি নেগেটিভ হয়, তাহলে তার সামনে নেগেটিভ মানে তখন কিন্তু সে পজিটিভ দিকে চলে আসবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে সমীকরণ, এটাকে কিন্তু আমি ছবিটা আঁকতে পারতাম না, এর যে পার্টিকুলার ছবিটা কী হবে সেটা কিন্তু আঁকা সম্ভব হতো না। এটা আঁকা সম্ভব হয়েছে যদি এটাকে আমি ছেদিতাংশ আকারে নিয়ে আসতে পারি বা ইন্টারসেপ্ট ফর্মে আনতে পারি, তখন এর ছবিটা কিন্তু আমি খুব সহজে আঁকতে পারব, ঠিক আছে। তাহলে তোমাকে শিখতে হবে কি করে এই সরলরেখার সমীকরণকে, মানে এই যে জেনারেল ফর্ম যেটা, সেটাকে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যেতে হয়। ধরো তোমার এরকম হলো, এরকম একটা ইকুয়েশন দিয়েছে 2x মাইনাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ দিয়েছে। এবার তোমার এই ছবিটা আঁকতে হবে। তুমি কীভাবে আঁকবে ছবিটাকে, এই ছবিটাকে তুমি এই অবস্থা থেকে কিন্তু আঁকতে পারবে না। এই ছবিটা আঁকতে গেলে এটাকে ইন্টারসেপ্ট ফর্মে আনতে হবে, অথবা তুমি গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্মেও নিতে পারো, তাহলেও তুমি আঁকতে পারো। আমি ধরে নিলাম এটাকে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে গিয়ে আমি আঁকবো। হয় তোমাকে কোনো একটা ফর্মে নিয়ে এসে তবে তোমাকে আঁকতে হবে, এখান থেকে তো তুমি এর ছবি আঁকতে পারবে না। সেটা ইন্টারসেপ্ট ফর্ম হতে পারে, সেটা তোমার নর্মাল ফর্ম হতে পারে, সেটা তোমার গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম হতে পারে, এদের মধ্যে কোনো একটাই নিয়ে এসে তোমার এই ছবিটা আঁকতে হবে। তাহলে দেখো, যদি তোমাকে কোনো একটা ইকুয়েশন দিয়ে বলে যে ওই যে ইকুয়েশনটা, ওটা এক্স অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য এবং ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য দুটো নির্ণয় করতে বললো, তখন তুমি কিন্তু এই সরলরেখাকে গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে গেলে শুধু ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে, সেখান থেকে তুমি কিন্তু এক্স অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে না। তাহলে তখন তোমাকে এটাকে ইন্টারসেপ্ট ফর্মে আনতে হবে। তাহলে কী করে একটা সরলরেখার সমীকরণকে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যায় সেটা কিন্তু তোমাকে শিখতে হবে। তাহলে ধরো এই যে সমীকরণ, এটাকে আমি এই যে মেথড, যেভাবে এই যে প্রসেসটা দেখিয়েছি, সেই মেথডেই কিন্তু আমি এটাকেও ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যাব। তাহলে সেখানে আমি বলেছিলাম যে প্রথমে কনস্ট্যান্ট টার্মটাকে রাইট সাইডে নিতে হয়। এবার এই জায়গাটাকে 1 তৈরি করতে গেলে এই কনস্ট্যান্ট এখানে যেটা থাকবে সেটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করতে হয়। তাহলে -12 দিয়ে যদি আমি বোথ সাইডে ডিভাইড করি, তাহলে এই জায়গাটা আসবে -6, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে y/4 আসবে, এটা 1 হয়ে যাবে। -12 দিয়ে বোথ সাইডে ডিভাইড করলাম। তাহলে আমি এখান থেকে দেখতে পারলাম যে সমীকরণটা এক্স অক্ষকে -6,0, ধরো এটা হচ্ছে -6,0 পয়েন্ট হচ্ছে এটা, তাহলে এক্স অক্ষকে এই পয়েন্টে কাট করবে এবং ওয়াই অ্যাক্সিসকে কাট করবে 0,4, এই যে 4 যেহেতু আছে 0,4 পয়েন্ট। তাহলে এই হচ্ছে সরলরেখার সমীকরণটা হয়ে যাবে। সরলরেখাটি এইরকম ছবি হবে। তাহলে তোমার এক্স অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য এখানে হচ্ছে 6,
সেটা নেগেটিভ সাইডে, এবং ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য সেটা 4, সেটা পজিটিভ সাইডে। এইভাবে তুমি দুটো অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্যের মান এই সরলরেখার সমীকরণ থেকে নির্ণয় করতে পারবে, এটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করবার পর। এইবার আমি এই ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই যে সমীকরণ, এটাকে নর্মাল ফর্ম বা অভিলম্ব আকারে প্রকাশ করব। কোনো একটা সরলরেখা সমীকরণের অভিলম্ব আকারটি হয় x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। এটা হচ্ছে কোনো একটা সরলরেখার অভিলম্ব আকার। তা এই সরলরেখার সমীকরণটাকে এই অভিলম্ব আকারে যদি প্রকাশ করি, তার মানে তখন এই সরলরেখা এবং এই সরলরেখা দুটো একই সমীকরণ প্রকাশ করবে। এই দুটো তখন একই সমীকরণ বা একই আকারের দুটো সরলরেখার সমীকরণকে প্রকাশ করবে। তাহলে দুটো সরলরেখা যদি একই আকারে থাকে, তার মানে এই সরলরেখার এক্সের সহগ আর এই সরলরেখার এক্সের সহগ, তাদের যে অনুপাত, সেই অনুপাত দুটি সমান হবে। তার মানে এর এক্সের সহগ আছে এ, আর এর এক্সের সহগ হচ্ছে কজ আলফা, এটা সমান হবে। এর ওয়াইয়ের সহগ হচ্ছে বি, এর ওয়াইয়ের সহগ হচ্ছে সাইন আলফা, এই অনুপাতটাও সমান হবে। এবং এর কনস্ট্যান্ট টার্ম দেখো, এর কনস্ট্যান্ট টার্মটা ইকুয়েশনের লেফট সাইডে আছে এবং এর কনস্ট্যান্ট টার্মটা ইকুয়েশনের রাইট সাইডে আছে। তাহলে সবার প্রথমে কনস্ট্যান্ট টার্মগুলোকে একই সাইডে ভাবতে হবে। তাই এটা যেহেতু রাইট সাইডে আছে, এটাকে আমি রাইট সাইডে নিলে এই কনস্ট্যান্ট টার্মটা হয়ে যাবে মাইনাস সি। তাহলে এর কনস্ট্যান্ট টার্মটাকে আমি মাইনাস সি ধরছি, আর এর কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে পি। তাহলে দুটো সরলরেখার সমীকরণ যদি একই আকারের হয়, তাহলে এদের যে অনুপাত, এই অনুপাতগুলো কিন্তু সমান হবে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমি সি বাই পি এর মান নির্ণয় করছি, মাইনাসটাকে এদের সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে একটা হচ্ছে মাইনাস এ বাই কজ আলফা, একটা হচ্ছে মাইনাস বি বাই সাইন আলফা। এই রেশিওটাকে আমি এরকম এর সাথে সমান ধরতে পারি, যে রেশিওটা কি করছি, এই দুটোর বর্গের যোগফলের বর্গমূল, এই দুটোর বর্গ, বর্গ মানে মাইনাসের বর্গ মানে হচ্ছে এ স্কোয়ার, আর মাইনাস বির বর্গ মানে বি স্কোয়ার। তাহলে এই দুটোর বর্গের যোগফলের বর্গমূল করলাম। তা আমি যদি নিচেও যদি একই জিনিস করি, তাহলে এদের যে রেশিওটা হবে, এই রেশিওটা এদের প্রত্যেকের সাথে সমান হবে। তাহলে এই দুটোকেও উপরে যেহেতু এই দুটোকে বর্গ করে যোগ করেছি, নিচেও আমি এই দুটোকে বর্গ করে যোগ করি। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস এটার বর্গ মানে সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে 1 হয়ে গেল। তার ফলে এই রেশিওটা এখন হয়ে গেল রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এদের প্রত্যেকটা কার সাথে সমান হবে? রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সি বাই পি যদি রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে সমান হয়, তাহলে তুমি এখান থেকে পি এর মানটা পাবে সি বাই রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে পি এর মান। মাইনাস এ বাই কজ আলফা, এটা যদি রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে সমান হয়, তাহলে এখান থেকে কজ আলফার মান আসবে মাইনাস এ বাই রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একই রকমভাবে মাইনাস বি বাই সাইন আলফা, এটা যদি রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে সমান হয়, তাহলে এখান থেকে সাইন আলফা ইকুয়াল টু পাবো মাইনাস বি বাই রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সাইন আলফা, কজ আলফা এবং পি, এদের প্রত্যেকের মান কিন্তু আমি পেয়ে গেছি। এবার এই মানগুলোকে নিয়ে এখানে বসিয়ে দিই। তাহলে এক্স কজ আলফা, কজ আলফা মানে হচ্ছে মাইনাস এ বাই রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস ওয়াই সাইন আলফা, সাইন আলফা মানে মাইনাস, তাহলে এর চিহ্নটা মাইনাস হয়ে যাবে, মাইনাস বি বাই রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পি, পি মানে সি বাই রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে এখন সাইন আলফা, কজ আলফা বা পি, এই ভ্যালুগুলোকে এবিসি দিয়ে রিপ্লেস করে দিলাম। তার ফলে এই যে ইকুয়েশনটা যেটা ছিল এবিসি, এবং এই ইকুয়েশনটাও কিন্তু এবিসি এবং এক্স ওয়াই এই ভ্যারিয়েবলগুলো রয়েছে। ঠিক আছে, তার মানে এই সমীকরণটাকে আমি এই আকারে প্রকাশ করতেই পারি। কীভাবে প্রকাশ করতে পারি? দেখো এই যে সমীকরণটা যেটা আছে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, এখানেও দেখো, অর্থাৎ এটা প্লাস আছে যেহেতু, এটাকে মাইনাস দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি, তাহলে এ এক্স বাই রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বোথ সাইডে আমি কী করলাম, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এই মাইনাসটা প্লাস হবে, এই মাইনাসটাও প্লাস হবে, আর এইদিকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এই সমীকরণটা আর এই সমীকরণটার দিকে খেয়াল করো, এই যে সি, যেটা সিটাকে আমি রাইট সাইডে নিয়ে গিয়ে ভাবি, সিটাকে আমি রাইট সাইডে নিয়ে গিয়ে ভাবি, কারণ এর কনস্ট্যান্ট টার্মটা রাইট সাইডে আছে। ঠিক আছে, তাহলে দেখো এ এক্স আছে,
এক্সটা কী আছে, রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ডিভাইড করা হয়েছে। তারপর বি ওয়াই আছে, এখানেও দেখো বি ওয়াই, তাকে রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ডিভাইড করা হয়েছে। নেক্সট কী আছে, মাইনাস সি, দেখো মাইনাস সি, তাকেও রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ডিভাইড করা হয়েছে। অর্থাৎ এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে এর উভয় পক্ষে রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মানে কি এক্সের সহগ আর বি মানে হচ্ছে ওয়াইয়ের সহগ, অর্থাৎ এক্সের সহগের বর্গ প্লাস ওয়াইয়ের সহগের বর্গের বর্গমূল বা স্কোয়ার রুট, এটা দিয়ে উভয় পক্ষে যদি ডিভাইড করা যায় এই সমীকরণটাকে, তখন দেখা যাচ্ছে যে এই যে সমীকরণটা এটা কিন্তু অভিলম্ব আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে কোনো একটা সরলরেখার সমীকরণকে অভিলম্ব আকারে প্রকাশ করতে গেলে তার এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে উভয় পক্ষে যদি ডিভাইড করা যায় তখন সেটা অভিলম্ব আকারে প্রকাশ হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো এই যে সমীকরণ, এখানে যদি সিটা পজিটিভ হয়, সি যদি পজিটিভ হয় তার মানে মাইনাস সিটা নেগেটিভ। তাহলে মাইনাস সি যদি নেগেটিভ হয় আর নিচের যে টার্ম রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এগুলো তো বর্গ, এগুলো তো কখনো নেগেটিভ হবে না। তাহলে এটা নেগেটিভ নয়, মানে এটা পজিটিভ, আর সি যদি পজিটিভ হয় তবে মাইনাস সি নেগেটিভ হবে। তাহলে মাইনাস সি যদি নেগেটিভ হয়ে যায় তাহলে নেগেটিভ বাই পজিটিভ, তার মানে ব্যাপারটা পুরো নেগেটিভ থেকে যাচ্ছে। কোনো একটা নেগেটিভ সংখ্যাকে কোনো একটা পজিটিভ সংখ্যা দিয়ে যদি ডিভাইড করা যায় তখন কিন্তু সেটা নেগেটিভ সংখ্যাই থাকবে। তাহলে এই ভ্যালুটা তখন নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে নেগেটিভ হয়ে যাওয়া মানে এবার পি, এটাকেই তো আমি পি এর সাথে তুলনা করছি। পি কী ছিল, এই যে অভিলম্ব আকার যেটা আমরা শিখেছিলাম, অভিলম্ব আকারে ছবিটা ছিল এরকম, এই ছিল সরলরেখাটা, আর মূলবিন্দু থেকে এই যে সরলরেখার লম্ব দূরত্ব এটাই কিন্তু ছিল পি। তাহলে পি মানে মূলবিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না। তাহলে এক্ষেত্রে সি পজিটিভ হলে এই দূরত্বটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এটা কখন পজিটিভ হবে, যখন সি নিজে নেগেটিভ। তাহলে এই কেসটাকে আমি বলতে পারি যখন সি নেগেটিভ মানে লেস দ্যান 0, তখন হচ্ছে এই কেসটা হবে। কারণ এই দূরত্বটাকে সবসময় পজিটিভ রাখতে হবে। এখন সি নেগেটিভ হলে মাইনাস সি পজিটিভ হয়, কিন্তু সি যদি পজিটিভ হয়ে যায়, মানে সি ধরো পজিটিভ গ্রেটার দ্যান 0, তাহলে তখন মাইনাস সিটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে মাইনাস সিটা নেগেটিভ হলে তখন আমি এর দুদিকে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, এর দুই দিকে মানে এই সমীকরণের দুই দিকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা সি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো সি পজিটিভ, তার মানে এই ডিস্টেন্সটা কিন্তু পজিটিভ থাকছে। তাহলে তখন অভিলম্ব আকারটাকে আমি এটা ধরবো, অর্থাৎ এখানে প্লাস থাক, এই মাইনাসটাকে এখানে নামিয়ে আনি, এখানে প্লাস দিয়ে মাইনাসটাকে এখানে নামিয়ে আনি, অর্থাৎ তখন আমি অভিলম্ব আকার বলতে মাইনাস অফ দিস এটা দিয়ে ডিভাইড করব। বোঝা গেছে? তখন কিন্তু এই টার্মটা এই আকারে আমি প্রকাশ করব। তাহলে তুমি খেয়াল করো, এই দুটো কেসকে যদি জুড়ে দিই তাহলে অভিলম্ব আকারটা হয়ে যাবে এ এক্স বাই, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, দুটোকে জুড়ে দেওয়া মানে প্লাস মাইনাস হয়ে গেল। সিমিলারলি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে এই দুটোকে যদি জুড়ে দিই তাহলে বি ওয়াই বাই এখানে প্লাস মাইনাস রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি বাই, এক্ষেত্রে কী হচ্ছে এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে একসাথে আমি যদি লিখি প্লাস মাইনাস রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এই যে আকার, এটাকে আমি কোনো একটা সরলরেখার অভিলম্ব আকার বলতে পারি। তাহলে দুটো কেস মিলিয়ে আমি কী শিখলাম, যে যখন আমি ডিভাইড করব, তোমাকে প্রথমে আমি বললাম যে এক্স প্লাস বিওয়াই এই যে প্লাস সি ইকুয়াল টু 0 এই যে সমীকরণ, এর উভয় পক্ষে রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলে এটা অভিলম্ব আকারে প্রকাশ হয়ে যাবে। তাহলে এখন এখান থেকে দেখলাম এই যে ডিভাইড মানে যেটা দিয়ে ডিভাইড করব সেটা কিন্তু শুধু রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নয়, প্লাস মাইনাস রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করা যায় তখন এই সমীকরণটা অভিলম্ব আকারে প্রকাশ হয়ে যাবে। কখন প্লাস কখন মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে এই যে পি যেটাকে আমি পি এর মতো ভাবছি সেই পিটা কখন পজিটিভ হবে তার উপর ডিপেন্ড করবে। এটা প্লাস সাইন নিলে যদি পজিটিভ হয় তখন সেটা প্লাস সাইন নেব, এটা যদি মাইনাস সাইন নিলে পজিটিভ হয় তখন সেটাকে মাইনাস সাইন নিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে কোনো একটা সরলরেখার অভিলম্ব আকারে কী করে প্রকাশ করে সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইবার এটাকে আমি পি বলছি। পি মানে কী ছিল? কোনো একটা সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব। তাহলে তোমাকে যদি কোনো একটা সরলরেখা দিয়ে
তোমাকে বলে যে ওই সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কত হবে। ধরো কোন একটা সরলরেখা যেটার ইকুয়েশন আমি ধরে নিলাম যে 2x + 3y + 5 = 0। বললো এই সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করো। মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব সেটা কত হবে। দেখো এই যে পি, এটাই তো পি, তাহলে এখানে কি থাকছে সি। সি মানে কি সমীকরণে কনস্ট্যান্ট টার্ম, সেটা +c হতে পারে -c হতে পারে। তা তুমি কোনটা নেবে? আমার দরকার হচ্ছে দূরত্বটাকে পজিটিভ করার, তাহলে আমি প্লাস ভ্যালুটাই সবসময় নেব। এখানে সি হচ্ছে 5, তা আমি এখানে +5 হোক -5 হোক যাই হোক, আমি এখানে প্লাস ভ্যালুটাকে নেব। অর্থাৎ সি পজিটিভ বা নেগেটিভ যাই হোক, আমি এখানে পজিটিভটাকে নেব, যেহেতু লম্ব দূরত্ব সবসময় পজিটিভ হয়। তাহলে সি বাই রুটের মধ্যে a² + b²। তাহলে রুটের মধ্যে a মানে এখানে 2, 2 এর স্কোয়ার মানে 4, b মানে 3, 3 এর স্কোয়ার মানে 9। তার মানে 5/√13 একক। এটা হবে কোনো একটা সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। তাহলে কোনো একটা সরলরেখার সমীকরণকে অভিলম্ব আকারে প্রকাশ করলে সেখান থেকে আমি শিখলাম যে কোনো একটা সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কী হয়। তাহলে কোনো একটি সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব হয় c/রুটের মধ্যে a² + b²। এবার সিটা সেটা +c হতে পারে, সেটা -c হতে পারে। এখন প্লাস হবে না মাইনাস হবে কী করে বের করবে? তোমার ইকুয়েশনে যেটা থাকবে সেখান থেকে তুমি সি এর পজিটিভ মানটাকে শুধু নাও। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো। তোমরা বাড়িতে এগুলো খুব ভালো করে পড়ো, খুব ভালো করে এগুলোকে রেডি করতে থাকো। পরের ক্লাসে আমি বাকি অংশ নিয়ে আলোচনা করব।